সুদ সমেত আসল আসছে বাংলায়। আপনাদের আজ এমন খবর দেব তাতে আপনারা চমকে যাবেন। বাংলার কত কিছু পাওয়ার ছিল কিন্তু বাংলা পায়নি, এবার পাচ্ছে। কিন্তু সেই আসল পাওয়ার সঙ্গে সুদও, এটা তো বাঙালি ভেবে ভোট দেয়নি বিজেপিকে, কিন্তু পাচ্ছে। বাংলার ছবি বদলে যাওয়ার পাশাপাশি যে বড় পুরস্কার, বড় সম্মান বাঙালি পেতে চলেছে, তা নিয়েই আজকের প্রতিবেদন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে সুদ সমেত আসল, সেটা কেমন জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর যে ঐতিহ্যের সম্মান পেয়েছিল, তাতে বড় ভূমিকা নিয়েছিল কেন্দ্রীয় সরকার। এটা ঘটনা, যদিও তা নিয়ে অনেক প্রচার ইত্যাদি হয়েছে, কিন্তু বাংলার মুকুটে না কতগুলো স্থায়ী পালক রয়ে গিয়েছে। যেমন কলকাতায় হচ্ছে একটা সময়, মানে চিরকালই ভারতের একমাত্র শহর যেখানে ট্রাম ছিল। কলকাতাই প্রথম শহর যেখানে মাটির তলা দিয়ে ট্রেন চলেছে। মেট্রো রেল প্রথম হয়েছে কলকাতায়, পাতাল রেল। এবং এই কলকাতায় আরেকটা যে গর্ব কয়েক বছর আগে আমরা পেয়েছি, সেটা হচ্ছে মাটির তলা দিয়ে শুধু নয়, গঙ্গার তলা দিয়েও মেট্রো যাতায়াত শুরু করেছে। এটা দেশের মধ্যে প্রথম। ফলে আমাদের এই দেশের মধ্যে প্রথম থাকার তালিকাটা এবার আরেকটু বড় হচ্ছে। গঙ্গার তলদেশ দিয়ে মেট্রো রেলের এই সফল চলাচলের পর এবার পরিবহন পরিকাঠামোয় কেন্দ্রীয় সরকার ঠিক করেছে ভারতের প্রথম পণ্যবাহী সড়ক টানেল তৈরি হবে গঙ্গার তলা দিয়ে। হুগলি নদী বা গঙ্গা আমরা যাই বলি, তার তলা দিয়ে টানেল তৈরি হবে, যেখান দিয়ে আমাদের কলকাতা বন্দর, যা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে, সেই বন্দরের যে পণ্য আসা যাওয়া, তার ছবিটাই বদলে যাবে। প্রায় 11,000 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। এটা কিন্তু আমাদের ওই প্রাপ্যের মধ্যে ছিল না, আরও আছে। আমি এরকম করে বলতে থাকবো, আপনাদের জানাবো যে খুব তাড়াতাড়ি গিনেস বুক অফ রেকর্ডসে বাংলার নাম উঠতে চলেছে। পশ্চিমবঙ্গ, কলকাতার নাম। কলকাতা বন্দর কর্তৃপক্ষ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ, মানে NHAI, এই দুয়ে মিলে যে প্রকল্পটা নিয়েছে, সেই প্রকল্পটা কলকাতা বন্দরে আসা এবং বন্দর থেকে যাওয়া যে পণ্যবাহী ট্রাক, তার যে যাতায়াতটা একেবারে সহজ হয়ে যাবে। এখন কি ব্যবস্থা আছে জানেন? এখন ব্যবস্থাটা হচ্ছে, কলকাতা বন্দরে কোনো পণ্য এলো, সেই পণ্যটা ট্রাকে বোঝাই হলো, তারপর তাকে দাঁড়িয়ে থাকতে হয়, কারণ নির্দিষ্ট সময়ের আগে ট্রাক চলাচলের নিয়ম নেই। কারণ সেই সময় যদি ট্রাক চলাচল করে, তাহলে স্বাভাবিক যান চলাচল ঠিক থাকবে না। আমরা জানি রাত্রি 9টার পরে ট্রাক মানে মূল রাস্তায় বের করার অনুমতি মেলে, আবার সকালবেলা হলেই সেটা বন্ধ হয়ে যায় 8টা বাজলে। ফলে কি হয়, এই যে ট্রাকে করে পণ্যটা এলো, উঠে গেল এবং যেতে পারছে না, এই যে সময়টা, সেটা ট্রাক ভাড়াটা অপচয় হয়। আবার পণ্য অতটা সময় আটকে থাকার ফলেও ক্ষতি হয়। এই যে অসুবিধা, এরকম নানা রকম অসুবিধা, এই অসুবিধার থেকে মুক্তি পেতেই তো এবার গঙ্গার তলা দিয়েই যাতায়াত করবে এই ট্রাকগুলো। দেখুন, আপনারা যারা আমাদের কলকাতা বন্দর এলাকায় গেছেন, সেই জায়গায় এমনি সারা দিন মানে প্রচণ্ড যানজট হয়, এবং রাত্রে যখন ট্রাক চলে তখনও। এইবারে যেটা ঠিক হয়েছে, একটা 15.7 কিলোমিটার একটা রাস্তা হবে, এর মধ্যে নদীর তলা দিয়ে 8.5 কিলোমিটারের একটা টানেল হবে, এবং মোট এই রাস্তাটাই বিভিন্ন অন্য রাস্তার সঙ্গে মিশে যাবে। এবং এই যে টানেলটা হবে, এটা মাটি থেকে 38 মিটার নিচে, মানে গঙ্গার জল এবং জলের তলায় যে স্থল আছে, তার থেকে 38 মিটার নিচে তৈরি হবে টানেল। এই কলকাতার দিকে মানে থেকে হাওড়ার দিকে যাবে,
যেভাবে আমাদের হাওড়া ব্রিজ বা সেকেন্ড হুগলি ব্রিজ আছে সেইভাবে আমাদের গার্ডেন রিচ শিপ বিল্ডার্স যে এলাকা আছে ওখানে দুটো মুখ থাকবে, সেই মুখ দিয়ে ঢুকবে, একটা ওখানে গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের ওখানে, আর একটা হচ্ছে ওই তারাতলা রোডের জিঞ্জিরা বাজার এলাকায়। এই যে দুটো টানেল মানে দুটো রাস্তা, এই দুটো রাস্তা গিয়ে মিশছে টানেলে মিশে এইটার কিন্তু আবার আপ অ্যান্ড ডাউন থাকবে, মানে কি বলবো, ওয়ান ওয়ে থাকবে, একটা দিয়ে যাবে একটা দিয়ে আসবে, মানে পাশাপাশি দুটো টানেল। ফলে এই তারাতলা রোড, বজবজ রোড, হাইড রোড, উপেন ব্যানার্জি রোড, সব রাস্তা যেখানে মিলিত হচ্ছে সেখান থেকেই ওই গঙ্গার তলা দিয়ে টানেলে যাওয়ার রাস্তাটা শুরু হয়ে যাবে। আর এপাশে টানেলটি হাওড়ার সাকরাইলে, যেখানে আমুলের কারখানার মানে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে, ওখানেই তো আমুল আসছে, সেই যে সাকরাইল স্টেশন তার কাছাকাছি জায়গায় এই যে টানেলটা মাটির উপরে উঠবে। সাকরাইলের গুডস ইয়ার্ড মানে যেখানে মালগাড়িগুলো দাঁড়িয়ে থাকে রেলের, সেখানে দুটো র্যাম্প নির্মাণ করা হবে। এই র্যাম্পের মানে এগুলো হচ্ছে এর মধ্যে 16 নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত হবে, যে কলকাতামুখী যান চলাচলগুলো হবে তার জন্য, মানে কলকাতায় যে গাড়িগুলো যাবে তারা এখান থেকে বেরোবে। ফলে কলকাতা বন্দর মানে অনেক জটিল হয়ে গেল হয়তো যে কোথা থেকে কোথায় যাবে, মোদ্দা কথায় কলকাতা বন্দর থেকে জাতীয় সড়কের দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠতে চলেছে খুব তাড়াতাড়ি। এবং কেন্দ্র বলেছে এই প্রজেক্টটাকে একটু মানে বেশি গতিতে কার্যকর করা হবে। কারণ কি, দেখুন, শিল্প যদি রাজ্যে নিয়ে আসতে হয় তাহলে আগে দরকার এই পরিকাঠামো। আমি আগে বলেছি যেভাবে রাজ্যের কলকাতা এবং বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণ হচ্ছে, বালুরঘাট বিমানবন্দর খুব তাড়াতাড়ি তৈরি হবে, মালদা বিমানবন্দর কার্যকর হবে, এইগুলো যত দ্রুত করা যাবে তত তাড়াতাড়ি শিল্প আসবে। আর শিল্প নিয়ে আসার জন্যই এইটা একটা বড় উদ্যোগ। কারণ শিল্পপতিরা তো পণ্য পরিবহন করবেন, তারা আসবেন এয়ারপোর্ট হয়ে, কিন্তু মূল পণ্য পরিবহন করবেন তো জাহাজ পথে। একইভাবে হলদিয়া বন্দরকেও আরও সাজানোর পরিকল্পনা চলছে। আর আমরা তো জানি যে আদানিদের সাথে কথা হয়ে গিয়েছে গভীর সমুদ্র বন্দরের। এইবারে এইখানে দুটো টোল প্লাজার কাছে দুখানা 10,000 ট্রাক এবং অন্যান্য পণ্যবাহী যান দাঁড়াতে পারবে এরকম দুটো পার্কিং লট তৈরি করা হবে, যাতে রাস্তায় ট্রাফিক জ্যাম না হয়। সব মিলিয়ে যা পরিকল্পনা, তাতে আগামী কয়েক বছরের মধ্যে এই সড়ক পথে যাতায়াতটা মানে পণ্য যাতায়াতটা একেবারে বদলে যাবে। এটাই তো সুদ, না আরও সুদের কথা আছে বলবো। এই যে হাওড়া ব্রিজ, বিদ্যাসাগর সেতু, বালি ব্রিজ কিংবা বালি ব্রিজের পাশে নিবেদিতা সেতু, এই যে এর ওপরে যে বিপুল চাপ, এই চাপটাও তো বন্ধ হয়ে যাবে। কারণ সরাসরি জাতীয় সড়কে চলে যাওয়ার সুযোগ। জিটি রোড, বিটি রোডে যদি গাড়ি না ঢোকে তাহলে এইসব জায়গায় যান চলাচল কমে যাবে, মানে যানজট কমে যাবে, সাধারণ যান চলাচলের সুবিধা হবে, তাতে দূষণ কমবে। মানে একটা উন্নয়ন বাকি অনেক কিছুর ক্ষেত্রে কিন্তু সুবিধা দেয়। মানে পূর্ব ভারতের লজিস্টিক্স ও বাণিজ্য পরিকাঠামোয় এটা একটা আমূল পরিবর্তন নিয়ে আসবে, আমূল পরিবর্তন। মানে পরিবহন ব্যয় যদি কমে যায়, শিল্পে বিনিয়োগ আসে, তখন শিল্পপতিরা আরও ভাববেন যে আমাদের কম টাকায় আমরা পণ্য আনতে পারছি। জিনিসপত্রের দাম কমবে বলছি না, তাতে তাদের আগ্রহটা বাড়তে থাকবে। এরই মধ্যে আরও উন্নয়নমূলক কাজের ফিরিস্তি আমি বলবো, যেগুলো ফাইনাল হয়ে গিয়েছে। আমি আগেও বলেছি, আবার বলছি, তার মধ্যেই 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস এবার কলকাতায়, এবং নজিরবিহীন আয়োজন হচ্ছে। মানে সেদিন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জলে, স্থলে, আকাশে সর্বত্র যোগাভ্যাস দেখা যাবে। এবং সকলেই যে রেড রোডে উপস্থিত হবেন তা নয়, বাড়িতে বসে গোটা রাজ্যে যে উদ্যোগ, সরকারি অফিসে, ক্লাবে, বিভিন্ন মঠ, মন্দির, আশ্রমে যে উদ্যোগ নেওয়া হয়েছে, একই সময়ে যোগাভ্যাস চলবে, একই যোগ, তাতে গিনেস বুক অফ রেকর্ডসে পশ্চিমবঙ্গের নাম উঠবে।
পশ্চিমবঙ্গের নাম উঠবে। এর আগে ব্রিগেডে সমবেত গীতা পাঠে গিনেস রেকর্ড হয়েছে, ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে। এবার সেই রেকর্ড হতে চলেছে যোগায়, এবং সেই যোগটা হচ্ছে পশ্চিমবঙ্গে। মানে এই যে মেগা ইভেন্ট, এর ফলে চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশে যে রেকর্ডটা ছিল সেই রেকর্ড বাংলা ভেঙে দেবে এবং প্রধানমন্ত্রী নিজে যোগাভ্যাস করবেন কলকাতায়। এটা ডবল ইঞ্জিন সরকারের সুবিধা। এর আগে তিনি ভাবেননি। কেন ভাবেননি? পশ্চিমবঙ্গের দিকে মোদির আলাদা নজর, লুক ইস্ট। কারণ পশ্চিমবঙ্গের উন্নয়ন তিনি চান। তিনি নীতি আয়োগের বৈঠকেও বলেছেন, সব রাজ্যের বিকাশ না হলে বিকশিত ভারত সম্ভব নয়। আর সেই বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এই যে যোগাকে গোটা পৃথিবীর কাছে, ভারতের সম্পদকে গোটা পৃথিবীর কাছে জনপ্রিয় করে তোলা, সেই কাজটা তিনি সেই 2014 সাল থেকে করে যাচ্ছেন। আর 2026-এ এসে সেই কাজটা 12 বছর পরে পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে। আর তাতে গোটা বিশ্বে বাংলার নামটা বারবার উচ্চারিত হবে। তৃণমূল জমানায় এ রাজ্যে তো এই ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছি আমরা। এমনকি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, সেই যোজনা এই রাজ্যে লাগু হয়নি। এটা নাকি কৃষক দরদি সরকার ছিল। তা নিয়ে আর এক কৃষক দরদি দল সিপিএমকে কখনো বলতে শোনা যায়নি। এবার ডবল ইঞ্জিন সরকারের সুবিধাটা মিলবে। মোদি আসছেন, এসে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার সূচনা করে দিয়ে যাবেন এই রাজ্যে। একই সঙ্গে ধনধান্য যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পেরও তিনি সূচনা করবেন। আমি লিখে নিয়ে বসেছি। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি জানিয়েছেন, তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির অর্থ বিলি করবেন। পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বীমা যোজনাও চালু করবেন। এই দুটি প্রকল্পে মোট 12,200 কোটি টাকা বরাদ্দ হয়েছে। বলুন, সুদ সমেত আসল নয়। চলতি অর্থবর্ষে রাজ্যের 1.10 কোটি কৃষকের প্রায় 30 লক্ষ হেক্টর জমি বিমার আওতায় আনার লক্ষ্য নিয়েছে কেন্দ্র। প্রায় 28,410 কোটি টাকা মূল্যের ফসল বিমার আওতায় আসবে। এ রাজ্যে আলু নষ্ট হয়ে যাওয়া, বন্যায় ধান নষ্ট হয়ে যাওয়া, গম নষ্ট হয়ে যাওয়া, পাট নষ্ট হয়ে যাওয়া, এগুলো চিরকালীন কান্না বাংলার কৃষকের। কিন্তু বিমার সুবিধা তাদের ছিল না। এবার 28,410 কোটি টাকা মূল্যের ফসল বিমার আওতায় আসছে। একই সঙ্গে রাজ্যে ধনধান্য যোজনা চালু হচ্ছে। আমাদের রাজ্যে এমন কিছু জেলা রয়েছে যেখানে সাধারণ যে কৃষি পদ্ধতি তাতে খুব বেশি উৎপাদন হয় না, যেমন দার্জিলিং, পুরুলিয়া, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম। এইসব জেলায় কৃষির উৎপাদন বাড়ানো, ফসলে বৈচিত্র্য আনা, হিমঘর তৈরির কাজ, এইগুলো হবে হচ্ছে ধনধান্য যোজনায়। প্রধানমন্ত্রী বাংলায় রাষ্ট্রীয় প্রাকৃতিক কৃষি মিশনের কাজও সূচনা করবেন। আমি বলছি না অনেক কিছু পাওয়ার তালিকা নিয়ে বসেছি। এই প্রকল্পে চলতি অর্থ বছরেই যেটা চলছে তাতেই 17,300 হেক্টর জমিতে 346 প্রাকৃতিক কৃষি ক্লাস্টার তৈরি হবে। এই যে ক্লাস্টার তৈরি হবে তার জন্য গ্রাম সড়ক যোজনারও কিছু কাজের প্রয়োজন, এই ক্লাস্টারের সঙ্গে যোগাযোগ ইত্যাদির জন্য। তার জন্য গ্রাম সড়ক যোজনায় 49টি সড়ক প্রকল্পেরও উদ্বোধন করবেন মোদি। এছাড়া সাঁকরাইল থেকে সাঁতরাগাছি রেলের 3rd লাইন হবে, আর হাওড়ায় নতুন করে একটা রেল হাসপাতালের শিলান্যাস হবে। শুধু এইটুকুই নয়, পশ্চিমবঙ্গ নদী নির্ভর রাজ্য, তার মধ্যে গঙ্গা একটা বড় ভূমিকা নয়। আর বারবার জমি চাওয়া সত্ত্বেও নমামি গঙ্গা বারবার জমি চাওয়া সত্ত্বেও নমামি গঙ্গে প্রকল্পের জন্য না আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার
সততার প্রতীক কোনো জমি দেয়নি। বারংবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক এর জন্য চিঠি পাঠিয়েছে, জমি দেয়নি। সম্প্রতি মন্ত্রী CR পাটিল তিনি শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, জানিয়েছেন যে গঙ্গার উপরে 5টি বর্জ্য শোধনাগার প্ল্যান্ট করার দরকার ছিল, সেগুলো করতে দেওয়া হয়নি। কেন করতে দেওয়া হয়নি কেউ জানে না, খালি কেন্দ্রের ভালো নাম হয়ে যাবে বলে বাংলার মানুষ বঞ্চিত থেকেছেন। কিন্তু এই শোধনাগারগুলো যদি তৈরি না হয় তাহলে গঙ্গাকে পরিষ্কার রাখা সম্ভব নয়, কারণ ময়লাটা তুলে তাকে তো পরিশোধন করতে হবে, সেটাই করতে দেওয়া হয়নি। পাটিলের সঙ্গে বৈঠক হয়ে